ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ফাইনাল প্রফেশনাল এক্সামের ভাইবার শুরুতে এরকম খুবই কমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে, সাপোজ তোমার কাছে 32 ইয়ার্স ওল্ড মেল একটা পেশেন্ট আসলো। তার কমপ্লেইন হচ্ছে সাডেন সিভিয়ার থান্ডার ক্ল্যাপ হেডেক। মানে প্রচণ্ড রকমের মাথা ব্যথা, অস্বাভাবিক মাথা ব্যথা এবং পেশেন্টের ডেসক্রিপশনে দিস ইজ দ্য ওর্স্ট হেডেক পেশেন্ট এভার এক্সপেরিয়েন্সড। সো এই পেশেন্টটার তুমি কি করলা? এক্সামিনেশনে দেখলা যে তার টেম্পারেচার অর্থাৎ যেহেতু হেডেক আছে তাহলে এটা একটা মেনিনজাইটিস হইতে পারে। তুমি দেখলা যে না, তার টেম্পারেচার রেজড নাই এবং পেশেন্টের কোনো ফিভারের হিস্ট্রিও নাই। কিন্তু ইন্টারেস্টিংলি দেখা গেল যে ঠিক মেনিনজাইটিসের মতোই তার সাইন অফ মেনিনজিজম অর্থাৎ নেক রিজিডিটি প্রেজেন্ট। তাহলে এই কেসটার কি হতে পারে? এইটার আনসার হচ্ছে, এটা হতে পারে যে সেটা হলো সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ। সো সাব অ্যারাকনয়েড হ্যামোরেজের তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি? সাডেন সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক থাকে, পেশেন্টের টেম্পারেচার নরমাল কিন্তু তার নেক রিজিডিটি অর্থাৎ সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন যেগুলো সেগুলো সাধারণত প্রেজেন্ট থাকে। সাব অ্যারাকনয়েড হ্যামোরেজে আসলে বেসিক প্যাথোলজিটা কি? সেটা হচ্ছে আমাদের যে ব্রেইনের যে সার্কুলেশন অর্থাৎ সার্কেলস অফ উইলের মাধ্যমে আমাদের ব্রেইন যে নিউট্রিশনটা পায়, ব্রেনের যে আর্টেরিয়াল সাপ্লাইটা হয়, এই আর্টারির কোথাও কোথাও অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে যায়। এই ডাইলেটেশনগুলোকে আমরা বলি হচ্ছে অ্যানিউরিজম। সো এই অ্যানিউরিজমগুলোই যখন ব্রেনে হয় তখন সেগুলোকে আমরা বলি সাধারণত বেরি অ্যানিউরিজম। বেরি অ্যানিউরিজম। এই বেরি অ্যানিউরিজমগুলোই সাধারণত রাপচার করে ব্রেনের যে সাব অ্যারাকনয়েড স্পেস আছে সেই স্পেসের মধ্যে ছড়ায় পড়ে, তখন ব্রেন ইরিটেশন হয়ে মানে সাডেন সিভিয়ার হেডেক হয়, প্রচণ্ড হেডেক হয়। এবং এই সাব অ্যারাকনয়েড হ্যামোরেজের কমন জায়গা কোনটা? সেটা হলো অ্যাকুম বলা হয়, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং যে আর্টারিটা আছে অর্থাৎ দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাঝখানে যে কমিউনিকেটিং আর্টারি আছে, দিস ইজ দ্য মোস্ট কমন সাইট অফ বেরি অ্যানিউরিজম। সো বেরি অ্যানিউরিজম রাপচার হলে যেটা হয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রেনের মধ্যে যে এই যে সালকাস জাইরাসের মধ্যে যে সাবঅ্যারাকনয়েড স্পেসগুলো আছে, এই সাবঅ্যারাকনয়েড স্পেসগুলোর মধ্যে তখন ব্লাডগুলো ছড়ায় পড়ে এবং প্রচণ্ড রকমের হেডেক নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে এইটাই যদি আমরা ডেভিডসনে দেখি, ডেভিডসনে ঠিক এভাবে লিখছে, সাডেন সিভিয়ার থান্ডার ক্ল্যাপ হেডেক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। এক্সামিনেশনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার নেক স্টিফনেস থাকে এবং কখনো কখনো এর সাথে একটা অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং হিসেবে থার্ড নার্ভ পলসি অর্থাৎ ওকুলোমোটর নার্ভ পলসির ফিচার পাওয়া যেতে পারে। তো আমরা জানি ওকুলোমোটর নার্ভ পলসি হলে সাধারণত কমপ্লিট টোসিস হয়, সাথে পিউপিলটা ডাইলেটেড হয় অর্থাৎ মাইড্রিয়াসিস যেটাকে বলা হয় সেটা হয় এবং পিউপিলের ডিরেকশনটা থাকে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড অর্থাৎ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট স্কুইন্ট হয় সাধারণত পেশেন্টের। তো এইটা যদি থাকে তাহলে সেটা আমাদেরকে হচ্ছে যে আবার পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির হচ্ছে যে আহ, অ্যানিউরিজম হিসেবে আমাদের একটা ডায়াগনোসিস আছে, অর্থাৎ সাব অ্যারাকনয়েড হ্যামোরেজের সঙ্গে যদি থার্ড নার্ভ পলসি থাকে তাহলে এটা পিকম অ্যানিউরিজম হিসেবে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি। এখন আসি যে এই পেশেন্টটার যদি আমরা হচ্ছে সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ চিন্তা করি তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? এক নম্বরে যে ইনভেস্টিগেশনটা করার সুযোগ আছে সেটা হলো সিটি স্ক্যান অফ হেড। আর ২ নাম্বার আরেকটা কি করার সুযোগ আছে সেটা হলো লাম্বার পাংচার। তবে লাম্বার পাংচার করতে গেলে অবশ্যই আমাদেরকে তার হেডেক শুরু হওয়া থেকে শুরু করে ১২ ঘন্টা অপেক্ষা করতে হবে। কেন? কারণ হচ্ছে যে এই সিএসএফ স্টাডিতে আমরা যে জিনিসটা দেখি জ্যান্থোক্রোমিয়া অর্থাৎ হালকা হলুদ রঙের সিএসএফ এর মধ্যে জমা হয় যে জিনিসটা, সেটা দেখতে গেলে সেটা সেটেল ডাউন হইতে গেলে মোটামুটি ১২ ঘন্টা সময় লাগে। আর কি ইনভেস্টিগেশন করতে পারি? ডিজিটাল সাবট্রাকশন অ্যানজিওগ্রাফি করা যেতে পারে। তো এই বিষয়গুলো কিরকম? যদি আমরা ছবির সাহায্যে দেখি, এইটা হলো সিটি স্ক্যান অফ হেড, যেটাতে আমরা কি পাবো? এইখানে বলা হচ্ছে যে হেডের চারপাশে এই জায়গাগুলোকে বলা হয় সাধারণত সিস্টার্ন। এই সাদা, সাদা যে জায়গাগুলোতে ব্লাড এসে জমা হয়েছে সেগুলোকে বলা হয় সিস্টার্ন। এই সিস্টার্নগুলোতে এসে সাধারণত ব্লাড জমা হয়। এছাড়া আর কোথায় জমা হয়? এই যে এখানে সিলভিয়ান সালকাস বলা হয়, এই সিলভিয়ান সালকাসগুলোতে ব্লাড জমা হয়। তাহলে যদি কোনো পেশেন্ট সাপোজ তোমরা যখন হচ্ছে যে ইন্টার্নশিপ করবা এরকম সাডেন সিভিয়ার হেডেক নিয়ে যদি আসে, তাহলে তার অবশ্যই নেক রিজিডিটি আছে কিনা দেখে নিতে হবে এবং পারলে যদি দরকার মনে করো একটা সিটি স্ক্যান করে দেখতে পারো যে এরকম সিস্টার্নগুলোতে তার হচ্ছে ব্লিডিং অথবা সিলভিয়ান সালকাসে তার ব্লিডিং এর কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা। এখন যদি সিএসএফ স্টাডি করি তাহলে এখানে সিএসএফ এর অন্যান্য অনেকগুলো হচ্ছে যে সিএসএফ দেখানো হয়েছে এগুলো না, ঠিক এই যে সিএসএফ এ একটু হালকা হলুদ কালারের বা একটু পিঙ্কিশ কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটাই হলো জ্যান্থোক্রোমিয়া, যেটা আমরা সিএসএফ স্টাডি করতে পারি, কিন্তু এইটা করার জন্য অবশ্যই আমাদেরকে ১২ ঘন্টা অপেক্ষা করতে হবে। এই জন্য সিটি স্ক্যানই হচ্ছে যে ফার্স্ট ভরসা।
এখন যদি বলি যে আরো অ্যাডভান্স কি হচ্ছে যে ডায়াগনস্টিক টুল আছে, সেটা হলো ডিএসএ বলা হয়, ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি। সেখানে আমরা কি করি, ব্রেনের মধ্যে যে মানে ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্রেনের মধ্যে ব্লাড ভেসেলগুলোতে আমরা এই যে সুন্দর মতো একটা ডায়ালিটেশন অর্থাৎ অ্যানিউরিজম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখন আসি তাহলে, ইনভেস্টিগেশন যেহেতু হয়ে গেল, এখন আমরা ম্যানেজমেন্ট কিভাবে পেশেন্টটাকে ম্যানেজ করতে পারি। তো পেশেন্টটাকে ম্যানেজ করার জন্য আমরা মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে নিমোডিপিন দিতে পারি। আসলে নিমোডিপিন এখানে কাজটা কি করে? নিমোডিপিন হচ্ছে যে জায়গাগুলোতে আমাদের ব্লিডিং হয়, এই ব্লিডিং এর কারণে এর আশেপাশের ব্লাড ভেসেলগুলো সাধারণত ইরিটেশন হয়ে ভ্যাসোস্পাজম হয়। ভ্যাসোস্পাজম মানে ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায়। তো সংকুচিত হইলে যে সমস্যাটা, সাপোজ এই ব্লাড ভেসেলটা যদি সংকুচিত হয়ে যায়, এই ব্লাড ভেসেলগুলো যে টেরিটরিতে ব্লাড সাপ্লাই দেয় সেগুলোতে সাপ্লাই কমে গিয়ে সেগুলোতে ইস্কেমিক চেঞ্জ হতে পারে, অর্থাৎ ব্রেনের আরও ইনজুরি হতে পারে। এই জন্য আমরা যে জিনিসটা করি সেটা হলো নিমোডিপিন দিলে এই স্পাজমটা থেকে রক্ষা পায় এবং সেরেব্রাল ইস্কেমিয়া থেকে ব্রেনটা হচ্ছে যে বেঁচে যায়। আর ডেফিনিট ট্রিটমেন্ট যদি বলি তাহলে ২ টা। একটা হলো মেডিকেল মানে মেডিসিনের ডক্টর যারা, নিউরোলজিস্ট যারা, তারা যেটা করেন সেটা হচ্ছে ব্রেনের মধ্যে প্লাটিনাম কয়েল দিয়ে দেন যে জায়গাটাতে অ্যানিউরিজম আছে সেটাতে। অর্থাৎ যদি আমি এইটা বলি অ্যানিউরিজম, এই অ্যানিউরিজমের মধ্যে কয়েল দিয়ে দিলে এর দেয়ালটা শক্ত হয়ে যায়, তাহলে আর বারবার রাপচার করার চান্স থাকে না। আর যারা সার্জন তারা যেটা করেন সেটা হচ্ছে বাইরে থেকে ব্রেনের খুলিটা কেটে ভিতরে ঢুকে এই জায়গাটাতে একটা ক্লিপ বসায় দেন। তাহলে মানে ইন্টারভেনশনের দিক থেকে যদি বলি তাহলে সার্জিক্যাল কয়েলিং, আর ইন্টারভেনশনের দিক থেকে যদি বলি তাহলে কয়েলিং, প্লাটিনাম কয়েলিং। আর সার্জিক্যাল দিক থেকে যদি বলি তাহলে সেটা হচ্ছে সার্জিক্যাল ক্লিপিং করা যেতে পারে। কমপ্লিকেশন কি হতে পারে? যেহেতু আমাদের ব্রেনের মধ্যে মানে ব্লাড বা রক্তক্ষরণ হয়েছে, ব্লিডিং হয়েছে, তাহলে ব্লিডিং হইলে একটা কমপ্লিকেশন হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস হওয়ার একটা চান্স থাকে। আর যেহেতু ভেসোস্পাজম হয় তাহলে ডিলাইট সেরেব্রাল ইস্কেমিয়া হতে পারে। আর সাথে, সাথে ব্রেনের যেকোনো ইরিটেশন হইলে আমরা জানি সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ এর কারণে হাইপোডারট্রিমিয়া হতে পারে। আর কি হতে পারে? এই পেশেন্টটা দীর্ঘদিন বেড রিডেন থাকার কারণে তার চেস্টে ইনফেকশন অর্থাৎ নিউমোনিয়া হতে পারে অথবা ডিপ ভেন থ্রম্বোসিসের মতো জটিলতাগুলো দেখা দিতে পারে। তো সাবআরাকনয়েড হেমোরেজ নিয়ে এই আমাদের পড়াশোনা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবা। সবাইকে ধন্যবাদ।